শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিল ট্রাইব্যুনাল, শুনানি সরাসরি দেখল বিশ্ব। 16 জুন পরবর্তী দিন ধার্য। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। ডিসেম্বরে নির্বাচন চায় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। গণতন্ত্রকে হুমকিতে ফেলতে চলছে ভোট বিলম্বিত করার ষড়যন্ত্র। এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত, হাইকোর্টের রায় আপিলে বাতিল। আদালতের রায়ের অপেক্ষায় নির্বাচন কমিশন। নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা কাল, বিটিভি থেকে বিকেল 3টায় প্রচার। শুরু হবে দ্বিতীয় দফা সংস্কার আলোচনা। এবং বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফারুক আহমেদের। বুলবুলের নিয়োগকেও চ্যালেঞ্জ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম আনুষ্ঠানিক অভিযোগপত্র, আর এর শুনানি দেখল পুরো বিশ্ব। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। শুনানি শেষে 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে 16 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে। জুলাই গণ আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোনালাপে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার এমন নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশনাও। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের শুনানিতে শেখ হাসিনার এমন ফোন রেকর্ডের কথা ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। 2024 সালের জুলাই আগস্টের নারকীয় বিভৎসতার কথা তুলে ধরে প্রসিকিউশন। উঠে আসে শেখ হাসিনার গ্যাং অফ 4-এর ভূমিকাও। প্রসিকিউশন জানাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা দেন। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে, আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। অভিযোগপত্র নিয়ে পুরো শুনানির সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন, ইউটিউব, ফেসবুকে, যা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম। ফলে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার অতীতের কোনো প্রতিশোধ নয়। এই মামলা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত মাত্র। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। শুনানি শেষে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আগামী 16 জুন আসামিদের গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তা না হলে আসামিরা অনুপস্থিত বিবেচনা করে বিচার শুরু হতে পারে বলে জানায় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। এর মাধ্যমে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়ে গেল। প্রসিকিউশনের প্রত্যাশা, এর মাধ্যমে যেমন বিচার কাজের স্বচ্ছতা বাড়বে, তেমনি বাড়বে জবাবদিহিতাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবরিনা মজুমদার, দেশ টিভি। ডিসেম্বরে নির্বাচন চায় দেশের নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সব রাজনৈতিক দল। নেতারা বলছেন, গণতন্ত্রকে হুমকিতে ফেলতে নির্বাচন বিলম্বিত করার গভীর ষড়যন্ত্র চলছে। দেশ ও জনগণের স্বার্থে দ্রুত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বানও জানান তারা। তাইফুর রহমান তুহিনকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। শুধু একটি বড় রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। গেল 29 মে জাপানে এক সভায় এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপিকে ইঙ্গিত করে দেয়া তার বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আবারও সরব হতে থাকে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সব রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট দাবি তোলেন, ডিসেম্বরে দিতে হবে নির্বাচন। আগামী ডিসেম্বরের মধ্যেই
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশের নিবন্ধিত 50টি রাজনৈতিক দলের 45টির বেশি ডিসেম্বরে চায় জাতীয় নির্বাচন। নেতারা বলছেন, নির্বাচন পেছানো দেশকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার শামিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তবে সেটি যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। এই উপদেষ্টা পরিষদের একটি গ্রুপ রয়েছে, তারা কিন্তু প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে। এক ধরনের অবিশ্বাস এবং আস্থাহীনতা জায়গা তৈরি হয়েছে, সেটি দূর করবার জায়গায় প্রধানত সরকারের দায়িত্ব। কিন্তু রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই ডিসেম্বরে নির্বাচন চাইবে, যেহেতু এই ডিসেম্বরের সময়টি খোদ মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন করাই বর্তমান সরকারের প্রধান কাজ। রাজনৈতিক দল ও জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন পেছানো উচিত হবে না, এমন দাবির সাথে সুর মিলিয়েছে শতাধিক দল। নির্বাচন যেমন আমরা চাই ডিসেম্বরের মধ্যে, তার আগে আমরা চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং লেভেল প্লেইং ফিল্ড হবে, যার মাধ্যমে সরকারি দল থাকলে সরকার এখানে থাকতে পারবেন না। আমরা নির্বাচন চাচ্ছি কারণ এটাই জনগণের অধিকার, যেটার জন্য 15 বছর ধরে আমরা আন্দোলন করেছি। আগেও চেয়েছি, এখনও চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এটা আমাদের দলীয় অবস্থান। যদি সরকারের সিদ্ধান্ত থাকে, এমনকি ডিসেম্বরের আগেও সে জাতীয় নির্বাচন করা সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ডিসেম্বরে নির্বাচনের দাবি শুধু রাজনৈতিক দলেরই নয়, জনগণেরও। উনি অতি বেশি সরলীকরণ করেছেন। উনি জানেন না যে বিএনপি সহ আরো প্রায় 54টা দল নির্বাচন চায়, আর সবচেয়ে বড় কথা হলো যে জনগণ নির্বাচন চায়। জনগণ একটা নির্বাচিত সরকার দেখতে চায়, কারণ জনগণের যাওয়ার জায়গা নাই। উনি নন্দিত ছিলেন, কিন্তু এখন নিন্দিত হবেন এই ধরনের কথাবার্তা বলার জন্য। নেতারা বলছেন, যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা যাবে ততই মঙ্গল। তা না হলে ফের হুমকিতে পড়বে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপিকে নিয়ে প্রধান উপদেষ্টা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। শুধু বিএনপি নির্বাচন চায় এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তারা বলেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এমন কথা বলেন নেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপিকে নিয়ে অসত্য কথা বলছে অন্তর্বর্তী সরকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চান তিনি। একটি জন অভ্যুত্থানের মাধ্যমে মাফিয়া সরকারকে পরিবর্তন করেছে বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী, কিন্তু বাংলাদেশকে তো আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। যেই পথ হবে গণতন্ত্রের পথ, যেই পথে আমরা পরিক্রমণ করব জনগণের সম্মতিতে। সেখানে যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক, কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ জানান খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন তো সবাই চাই, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে, সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আর বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের। আপনি নিজে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই, তাহলে জাতি আশাহত হবে। আর জাতি যদি আশাহত হয়, তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে উপদেষ্টা পরিষদ সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে জামায়াতের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা রাখার বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার কথা জানান আপিল বিভাগ। দলটির আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার সকাল থেকে হাইকোর্ট প্রাঙ্গণে ভিড় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দীর্ঘ এক যুগের আইনি লড়াই শেষে নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে এমনটাই প্রত্যাশা ছিল নেতাকর্মীদের। সকাল 10:30টায় রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। পরে কথা বলেন জামায়াতের আইনজীবী শিশির মনির, জানান বিচার বিভাগের রাজনৈতিক ব্যবহারের শিকার হয়েছিল জামায়াত। আপিল বিভাগের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার জামায়াতের নিবন্ধন নেওয়া হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ায় বহুদলীয় গণতন্ত্র ও প্রাণবন্ত সংসদ ব্যবস্থা ফিরে আসার পথ উন্মুক্ত হলো বলেও জানান তিনি। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। পরে কথা বলেন নির্বাচন কমিশনের আইনজীবী, বলেন পূর্ণাঙ্গ রায় হাতে পেলে বাকি কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অন্যরকম কোনো ডিরেকশন দেননি। ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামীকাল সোমবার ঘোষণা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। বিকেল 3টায় অর্থ উপদেষ্টার বাজেট ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। কর্মকর্তারা জানান, সোমবার থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। এ সময় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে শনিবার মধ্যরাতে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সহ সমসাময়িক বিষয় নিয়ে রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, জাপানিজ ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনবল নিতে চায় জাপান। এই ট্যুরের মেজর দিক ছিল হলো একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, জাপানিজ ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা। আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। মাতারবাড়ি নিয়ে মাস্টার প্ল্যানে জাপান সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, $29 বিলিয়ন মধ্যে বড় অংশ দেবেন তারা। ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো। এদিকে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আগামীকাল সোমবার বিকাল 3টায় ঘোষিত হবে নতুন অর্থ বছরের বাজেট, যা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। বাজেট ডকুমেন্টটা সচিবালয়ের টিআইবি থেকে আপনাদের সাংবাদিকদেরকে সবাইকে সরবরাহ করা হবে। আগামীকাল থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।
ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। কেউ ফিরছেন পরিবার পরিজনের টানে, কেউ বা শেষ মুহূর্তের ভিড় এড়াতে ঢাকা ছাড়ছেন আগে ভাগেই। এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের পদচারণায় মুখর রাজধানীর কমলাপুর, তবে এখনও নেই সেই উপচে পড়া ভিড়। সকাল থেকে নির্ধারিত সময়েই ঢাকার রেল স্টেশন থেকে একে একে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টার বা প্ল্যাটফর্মে নেই বাড়তি যাত্রীর ভিড়। এতে কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এবার অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এবার অনেক স্বস্তি মনে হইতেছে, যার যত ভিড় মনে হচ্ছে না। 21 তারিখে আগেই টিকিট কেটে রাখছে, যার কারণে আমি সহজেই টিকিট পাইছি। টিকিট কাটতে মূলত ভোগান্তি হয়নি। একজন একবারই টিকিট কাটতে পারবে, এক লাইন থেকে একবার দুইবার টিকিট কাটতে পারবে না একই রাস্তায়। টিকিট অনেক সময় পাওয়া যায় না, তারপরে যে টিকিট পাওয়া গেছে এইটাই সবচেয়ে শুকর। এবারের ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা। শেষ সময়ের ভিড় এড়াতেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন বলে জানায় ঘরমুখী মানুষ। অনেক ভালো লাগছে এবং এবার দেখছি অনেক আরামে যাচ্ছে, কোনো ভিড় নেই। এবার টিকিট কাউন্টারে ওখানে দেখলাম অনেক ভালো কিছু, বিনা প্রবেশে ঢুকতে পারছে না, ভালো লাগলো সব কিছু মিলে। বাড়িতে যার আনন্দ তো অন্যরকম। আগের বার গিয়েছিলাম, লেটে গিয়েছিলাম, তবে খুব কষ্ট ছিল, প্রচুর জ্যাম ছিল। এখন যাচ্ছি, এখন অনেকটা স্বস্তির আর ভালো লাগছে, কোনো ভিড় নেই, এই জন্য ভালো লাগছে। যাত্রী ভোগান্তি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারি রোধে ও বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে 3 স্তরের তল্লাশি সহ নানা ব্যবস্থা নেওয়ার কথা জানান স্টেশন ম্যানেজার। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে 3 স্তরের চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা, সেটা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করা হচ্ছে। এছাড়া বিশেষ টিম গঠন করা হয়েছে যেন কোনোভাবেই যাত্রী সাধারণ ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ঈদের 3 দিন আগে থেকে চালু হবে 5 জোড়া স্পেশাল ট্রেন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় গাবতলী পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু, ছাগল, মহিষে এখন সরগরম এই হাট। সাদ আহমেদের রিপোর্ট। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও জমে উঠতে শুরু করেছে রাজধানীর সবচেয়ে বড় গাবতলী পশুর হাট। বিভিন্ন জেলা থেকে ট্রাক বোঝাই করে গরু প্রবেশ করছে এ হাটে। ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দরদামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজাবাবু, কালামানিক, সুলতান সহ বাহারি নামের বিশাল দেহি এক একটি গরুর দাম হাঁকা হচ্ছে 12 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। নাম বাবার কালামানিক 12 লাখ, দাম চাচ্ছে 15 লাখ, দাম চাচ্ছে আমার 15 লক্ষ টাকা। লাইভ ওয়েট 1200 কেজি, 30 মণ। বড় থেকে মাঝারি সব ধরনের গরুর সরবরাহ রয়েছে গাবতলী পশুর হাটে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে দেখছেন ক্রেতা দর্শনার্থীরা। তবে এখনো অনেকটাই ক্রেতা শূন্য হাট। যারা আসছেন তারা দাম যাচাই বাছাই করেই ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন সাধ্যের সমন্বয়ে চেষ্টা করছেন তারা। আজকাল 2 দিনের ভিতর ভরপুর গরু আসবে, তখন বোঝা যাবে আসলে কি হবে। এখন পর্যন্ত দাম বেশি চাচ্ছে, কিন্তু এটা তো একটু পরে কমবে আসলে, কারণ এখন তো কেউ গরু ছাড়তেছে না। আর গত বছর তুলনায় একটু বেশি, সর্বোচ্চ এখন 80-85 টাকা করে ভরি গরু। এখন হালকা যা আসে বেচা কিনেও কম হচ্ছে, লোকজন ক্রেতা কম আসছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন ঈদের আরো কিছুদিন হাতে থাকায় এখনো জমে ওঠেনি বেচা কেনা। তারা আশা করছেন ঈদের 2-3 দিন আগে বিক্রি বাড়বে তাদের। এদিকে গরুর পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে ছাগল, ভেড়া, বকরিরও। 10,000 থেকে শুরু করে এক একটি ছাগলের দাম হাঁকা হচ্ছে 60,000 টাকা পর্যন্ত। গরু ছাগল ছাড়াও হাটে এসছে উট, দুম্বা, মহিষ। সেগুলো ঘিরেও চাহিদা রয়েছে ক্রেতাদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুর কাইতলা গরুর হাটে পর্যাপ্ত গরু আমদানি হলেও ক্রেতা সংকটের কারণে বেচা বিক্রি তেমন জমে ওঠেনি। হাটে লাম্পি স্কিন আক্রান্ত গরু ওঠায় আতঙ্কিত খামারিরা। হাটে ক্রেতা না থাকায় হতাশ তারা। গরুর দাম বেশি আর বাড়তি খাজনা আদায়ের কারণে পাইকারি ব্যবসায়ীরাও গরু কিনতে পারছেন না। জেলায় চাহিদার তুলনায় বাড়তি গরু থাকার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
টাঙ্গাইলের কাইতলা পুরনো গরুর হাটে কোরবানি পশুর পর্যাপ্ত আমদানি হলেও ক্রেতা সংকটে বেচা বিক্রেতা জমে ওঠেনি। এতে হতাশ হয়ে পড়েছে খামারিরা। সাপ্তাহিক হাটে প্রায় 20 থেকে 30 কোটি টাকার গরু বিক্রি হলেও এবার বিক্রি নেই বললেই চলে। দুপুর থেকে প্রান্তিক খামারিরা গরু নিয়ে এলেও হাটে ল্যাম্প স্কিন রোগে আক্রান্ত গরুর উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। গরু বাজার একবারে দামি কাস্টমার নাই গরুর দাম আর কম, আজকে কাস্টমার নাই ভাই। খাদ্যের দাম বেশি, পালায় খরচ বেশি হয়ে গেছে গা, এই কারণে পোষায় না। গরুর বাজার তেমন না, ভালো না, গরু বাজার খারাপ। কুরবানির জন্য গরু কিনতে আসছে আর কি, দাম একটু বেশি আর কি, অনেক বেশি আর কি। হাটে বেচাকেনা এখনো জমে না উঠলেও ঈদের আগে বিক্রি বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রতিদিন আসলে 10-12 এরকম 14 লাখ টাকার মতো কালেকশন হয়। কে কেন্দ্র করে আসলে আমরা ওইভাবে বসি নাই, আমরা এখনো বর্তমানে 800 প্লাস 200 নিতেছি। না, উপজেলা নির্ধারিত ফ্রি আসে আপনার 1700-2000 মতো, আমরা এটা কম নেই, 800 টাকা নেই। এবার জেলায় কোরবানির উপযুক্ত পশু রয়েছে 2,36,990টি, যা চাহিদার তুলনায় অনেক বেশি। এদিকে রোগাক্রান্ত পশু হাটে না নিয়ে আসতে পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতিটি কোরবানির হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। টাঙ্গাইল জেলার সকল উপজেলায় টোটাল 46টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সেই টিমগুলো গবাদি পশুর কোনো অসুস্থতা বা রোগ দেখা দিলে তারা সেগুলো তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করবে। কোরবানি পশুর হাটগুলোতে রোগাক্রান্ত গবাদি পশু বিক্রি ও বাড়তি খাজনা আদায়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। কিছু বলবে? নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ফারুক আহমেদ। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফারুকের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আবেদনের শুনানি আগামীকাল হতে পারে বলেও জানান তিনি। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। পরদিন শুক্রবার বিকেলে বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল নতুন সভাপতি হন বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি।